ভেরি গুড ইভিনিং। আমি চন্দ্রিম ব্যানার্জি, ওয়েলকাম টু হার্ড পিচ। আজকের দিনে হার্ড পিচে নর্মালি সাধারণত আপনারা দেখেছেন আমরা কোনো টপিক নিয়ে আমরা উই আর ইনটু ভেরিয়াস ডায়ালগস, কিন্তু আজকের যে ডিসকাশনটা বা আজকের যে আমাদের কথা বলবো, যাকে নিয়ে কথা বলবো, সে শুধু একজন মানে বলতে পারেন ভয়াবহ, হি ইজ এ ডেভিল। এ সারা পৃথিবী গ্রাস করেছে এবং এই গ্রাস করার জন্য কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতি মুহূর্তে মারা যাচ্ছে। আমরা জানি না যে এই মুহূর্তে আপনারা যে দেখছেন প্রোগ্রামে পৃথিবীর কোন জায়গায়, কোন শহরে বা কোন গলিতে কে মারা গেল। তার নাম করোনা, কোভিড-19। এই প্রোগ্রাম শুরু করার আগে সাধনা নিউজের একটা প্রতিবেদন আপনারা দেখে নিন। 2019-এর 10 ডিসেম্বর উনান সিফুড মার্কেটে মাছ বিক্রির সময় অসুস্থ হয়ে পড়েন এক মহিলা ব্যবসায়ী। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসার পরও ক্রমশ দুর্বল হতে থাকে মহিলার শরীর। উহানে 11th হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিয়েও সুফল পাননি মহিলা। মাছ ব্যবসায়ীর শরীরে বাসা বাঁধছে কঠিন রোগ। মহিলাকে পরীক্ষা করে এমনটাই জানান উহান ইউনিয়ন হাসপাতালের চিকিৎসকেরা। এরপরেই ওই একই রকম উপসর্গ নিয়ে উহান ইউনিয়ন হাসপাতালে বাড়তে থাকে রোগীর সংখ্যা। ডিসেম্বরের শেষের দিকে ওই মহিলা মাছ ব্যবসায়ীকে কোয়ারেন্টিনে রাখা হয়। তার শরীরে মেলে করোনা ভাইরাসের উপস্থিতি। এরপরেই হুবেই প্রদেশে দ্রুত ছড়াতে থাকে করোনা সংক্রমণ। এরপরেই চীন হয়ে গোটা বিশ্বের 190টি দেশে ছড়িয়ে পড়ে করোনা সংক্রমণ। 2019 সালে 31শে ডিসেম্বর সংক্রমণ নিউমোনিয়ার থেকে হয়েছে। হুকে এমনটাই অবহিত করে চীন। সিল করা হয় উহান সিফুড মার্কেট। এরপরেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা। 2 মাসের ব্যবধানে গোটা বিশ্বের লক্ষ্যের গণ্ডি পার করে আক্রান্ত। সংক্রমণ রুখতে উহান সহ হুবেই প্রদেশ জুড়ে জারি হয় লকডাউন। লকডাউন জারির পরে আচমকাই থমকে যায় গোটা বিশ্বের করোনা আতঙ্কে গ্রাউন্ড জিরো শহর উহান। বদলে যায় চীনের অন্যতম ব্যস্ত শহরের ছবিটা। রাতারাতি গৃহবন্দী হয়ে পড়ে হুবেই প্রদেশের রাজধানী। উহান থমকালেও থমকে যায়নি করোনা সংক্রমণ। হুবেই প্রদেশ ছাড়িয়ে সংক্রমণ কিছুটা ছড়ায় বেজিং ও সাংহাইতে। করোনার গ্রাউন্ড জিরো শহর ঘরবন্দি হলেও সুফল পায়নি বিশ্ব। ভাইরাসের করাল গ্রাস থেকে রক্ষা পায়নি চিকিৎসা ক্ষেত্রে প্রথম সারিতে থাকা দেশগুলি। বাদ যায়নি ইতালি, আমেরিকার মতো দেশগুলিও। চীনের পর ইতালিকেই করোনা ভর কেন্দ্র ঘোষণা করেছে হু। বর্তমানে সে দেশে 13,000 ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। মারা গিয়েছেন 16,000-এরও বেশি মানুষ। আমেরিকাতেও মৃতের সংখ্যা ছাড়িয়েছে 10,000, আক্রান্ত 3 লক্ষেরও বেশি। বাদ যায়নি ভারতও। নয়াদিল্লির রিপোর্ট অনুযায়ী 4,000 পার করেছে দেশে আক্রান্তের সংখ্যা। মৃত্যু শতাধিক। আক্রান্তের সংখ্যা 3,000 ছাড়িয়েছে জাপানেও। সব মিলিয়ে গোটা বিশ্বে 13 লক্ষের গণ্ডি ছাড়িয়েছে আক্রান্ত। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 74,000-এর অঙ্ক। তালিকায় রয়েছে চীনও। সে দেশও আক্রান্ত 81,000-এর বেশি মানুষ। করোনা বিপর্যয় মোকাবিলায় নাজেহাল গোটা বিশ্ব। এখনো মারণ ভাইরাসের প্রতিষেধককে শিলমোহর দেয়নি কোনো দেশই। বিশ্বের নানা দেশ যখন করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মরিয়া হয়ে লড়ছে, তখন বিপর্যয়কে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলে দাবি চীনের। উহান সহ কয়েকটি জায়গায় নতুন করে কয়েকজনের আক্রান্তের খবর পাওয়া গেলেও ভাইরাসের প্রকোপ কমেছে বলে দাবি চীনের। এরই অংশ হিসেবে 8 এপ্রিল উহান থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে লকডাউন। শুধু তাই নয়, সূত্রের খবর হুবেই, বেজিং, সাংহাইয়ে সংক্রমণ ছড়ালেও সংক্রমিত হয়নি গোটা চীন। মারণ ভাইরাসের গ্রাসকে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করতে না পারলেও এই পরিস্থিতিতে করোনার কবল থেকে দেশকে বাঁচাতে পেরেছে বলে দাবি চীনের। এমনকি আমেরিকা ও ভারতকে ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলায় সাহায্যের বার্তা দিয়েছেন জিনপিং। যদিও ভাইরাসের উৎপত্তি নিয়ে বাকযুদ্ধে নামে আমেরিকা, চীন। কোভিড-19কে চীনা ভাইরাস বলে উল্লেখ করেন মার্কিন বিদেশ সচিব। এতে ক্ষুব্ধ হয় বেজিং। তার আগে এই ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য মার্কিন সামরিক বাহিনীকে দায়ী করেছিলেন বেজিংয়ের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র। তার দাবি ছিল মার্কিন সেনাই উহানে এই রোগ এনেছিল। অন্যদিকে যখন কোভিড-19-এর প্রভাবে টালমাটাল পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি লোকসানের মুখে বিশ্বের উন্নয়নশীল দেশগুলি
তখন ভারত ও চীনের ক্ষেত্রে মন্দার তেমন প্রভাব পড়বে না বলেই আঁচ করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ঠিক কী কারণে ভারত এবং চীনে মন্দা আসবে না তা অবশ্য বিশদে ব্যাখ্যা করেননি অর্থনীতির গবেষকরা। রিপোর্ট, চীনে প্রথম করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ শুরু হওয়ার 2 মাসের মধ্যেই তৃতীয় বিশ্বের দেশগুলিতে টাকার যোগান কমেছে। মার্কিন ডলারের নিরিখে টাকার দাম পড়েছে, রফতানি কমেছে, পর্যটন মার খেয়েছে, আর এর প্রভাব সুদূর প্রসারী হবে বলেও আশা করছে। 2003 সালে বিশ্ব অর্থনীতিতে চীনের অবস্থান ষষ্ঠ হলেও দীর্ঘ সময় ধরে আকর্ষণীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এখন তা দ্বিতীয় অবস্থানে রয়েছে, যা বিশ্বের মোট উৎপাদনের প্রায় 1/5। আইটি হার্ডওয়্যারের পাশাপাশি বাজারের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি আজ খুবই শক্তভাবে সংযুক্ত। বিগত 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দেবার পর বর্তমানে কাঁচা মাল ও ফিনিশড দ্রব্যের সবচেয়ে বড় সংযোগ স্থাপনকারী দেশ হিসেবে পরিচিত বিশ্ব কারখানা চীন। সেক্ষেত্রে হিসেব বলছে চীনের অর্থনীতি 1% কমে গেলে বৈশ্বিক বৃদ্ধি 2% পর্যন্ত কমে যেতে পারে। অন্যদিকে 8 এপ্রিল থেকে উহান থেকে লকডাউন তুলে নিচ্ছে চীন। সে শহরে শুরু হয়েছে উৎপাদন। ইতিমধ্যেই বিশ্বে মাস্ক ও ভেন্টিলেটরের যোগানও দিচ্ছে চীন। অতএব যেখানে বিপর্যয়ের মধ্যে দিয়ে চলছে গোটা বিশ্ব, করোনা থাবায় প্রায় থমকে গিয়েছে দুনিয়া, সেখানে স্বাভাবিক ছন্দে ফিরছে করোনার উৎসস্থল উহান। চাকা ঘুরছে অর্থনীতিরও। তাহলে কি সত্যি হতে চলেছে চীনের বিরুদ্ধে বায়োলজিক্যাল ওয়ারের অভিযোগ? ব্যুরো রিপোর্ট, সাধনা নিউজ। আনরেস্ট্রিক্টেড ওয়ারফেয়ার, এটা একটা বই। 1999-এ এই বইটি লেখেন আমাদের কুয়াও লিয়াং এবং আরেকজন তার সাথী। এরা কারা? এরা পিপলস লিবারেশন আর্মির এয়ারফোর্স ডিভিশনের হেড ছিলেন তারা 1999 সালে। সেই বইটিতে কয়েকটা পয়েন্টস লেখা আছে যেটা আজকে আমাদের মনে এই সন্দেহটা জাগাচ্ছে। একটা পয়েন্ট, চীন কোনোদিন আমেরিকাকে হারাতে পারবে না যদি সৈনিক দিয়ে বা মিলিটারিলি যুদ্ধ করে। অতএব চীনকে কোনো আলাদা পদ্ধতি বা অন্য পদ্ধতি নিতে হবে। সেই পদ্ধতি আছে দুটো। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ওয়ারফেয়ার, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, যার মধ্যে এই কোভিড-19টা হলেও হতে পারে। হবে কি হবে না, হচ্ছে কি হচ্ছে না, সেটা আমরা কেউ জানি না। তবে আজকের এই আলোচনায় আমাদের সাথে আছেন যাদবপুর ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনশিপের প্রফেসর ইমন কল্যাণ লাহিড়ী। ইমন বাবু, আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে আনরেস্ট্রিক্টেড ওয়ারফেয়ার 1999 সালে লেখা হয়েছে, যেখানে একটা চীন প্ল্যান আউট করছে যে কিভাবে ইকোনমিক্যালি আমেরিকাকে শেষ করা যায়। আপনার কি কোনোভাবে মনে হতে পারে যে হয়তো কোভিড-19, যেটা আমেরিকা এখন ক্লেম করছে হুয়ান ইনস্টিটিউট অফ ভিরোলজিতে আবিষ্কার হয়েছে, সেই বিষয় নিয়ে এটা হচ্ছে তার প্রথম পদক্ষেপ? দেখুন, এর আগে মানে পুরো বিষয়টা আপনি যে প্রশ্নটা করলেন তার আগে একটা প্রেক্ষাপটে আমার মনে হয় চীনের যে একটা ন্যাশনাল সাইকোলজি থাকে, প্রত্যেকটা দেশের একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন থাকে। ভারতের একটা প্যাটার্ন থাকে, আমেরিকার একটা প্যাটার্ন থাকে, চীনেরও একটা প্যাটার্ন ছিল। সে প্যাটার্নটা যদি আমরা দেখি, চীনের যে পলিটিক্যাল স্ট্রাকচার সেটা কিন্তু কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। প্রথমে নির্ভর করে কনফুশিয়ান মডেল। এই কনফুশিয়ান মডেলের একটা ধারা চীনের যে পলিটিক্যাল স্ট্রাকচার সেখানে এসছে। এরপরে দুটো ভাগ, একটা হচ্ছে মাও জেতুংয়ের চীন, আরেকটা হচ্ছে পোস্ট মাও জেতুং, যেটা ডেং জিয়াওপিংয়ের চীন। তবে এই সমস্ত জায়গাতে একটা জিনিস খুব স্পষ্ট, চীন মনে করে একটা মিডল কিংডম থিওরিতে, যেটা আপনি বললেন এই যে প্রত্যেকটা আনরেস্ট্রিক্টেড ওয়ারফেয়ারটা আসছে কেন, তার প্রেক্ষাপটটা হচ্ছে মিডল কিংডম থিওরি, যে আমি পৃথিবীর মধ্যবর্তী জায়গায় অবস্থিত এবং সামগ্রিকভাবে পুরো পৃথিবীটাকে আমি দখল করে রাখবো। আমরা জানি যখন মাও জেতুং ছিল না, আপনি যদি মাও জেতুংয়ের পরপর তত্ত্বগুলো দেখেন এবং গ্রেট লিপ ফরওয়ার্ড থেকে শুরু করে কালচার রিভলিউশন অবধি, এবং এই কালচার রিভলিউশনে এসে যেটা হচ্ছে, প্রচণ্ড দুর্ভিক্ষ হচ্ছে, তার পেছনে ছিল কিন্তু একটা অত্যন্ত দৃঢ় অ্যাম্বিশন। সেই অ্যাম্বিশনটা কি?
চীনকে খুব সফল একটি রাষ্ট্র হতে হবে তার মতের উপর নির্ভর করে, এবং তার যারা শত্রু থাকবে তাদের সে বাইরে থেকে ঘিরে ফেলবে। আপনি দেখুন একটার পর একটা যুদ্ধ করছে কিন্তু, এবং যতক্ষণ মাও জেতুংয়ের একটা ধারা চলেছে, ৬২ সালের ভারতের সঙ্গে যুদ্ধেরও কিন্তু কোনো প্রেক্ষাপট ছিল না, হঠাৎ করেই তারা যুদ্ধ করেছে। এছাড়া ডেস্ট্রয় ইয়োর এনিমি ফ্রম উইদিন, এটাও কিন্তু চীনের ফরেন পলিসির একটা অংশ। তারা বলে না, প্রথম হচ্ছে এনসার্কেল ইয়োর এনিমি ফ্রম আউটসাইড এবং ডেস্ট্রয় ইয়োর এনিমি ফ্রম উইদিন। এবং দেখুন এই ঘটনাটা ঘটার আগে আপনি দীর্ঘদিন অর্থনীতির সঙ্গে যুক্ত, এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত, আপনি দেখবেন যে চীন যেভাবে এগিয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা কোস্টাল এরিয়ায় একটা করে বন্দর তৈরি, এবং এই বন্দর তৈরি করতে গিয়ে সে কিন্তু তার টেরিটোরিয়াল যে ইন্টিগ্রিটি তার বাইরে চলে গিয়ে সমুদ্রগুলোকে কিন্তু ইতিমধ্যে দখল করে রেখেছে। তারপরের প্রেক্ষাপট যেটা হচ্ছে সেটা হচ্ছে চীনের এই যে বিদেশ নীতির ধারা, সেটাকে সে যখন কাজে লাগাবে, সে জানে যে তার যে অস্ত্র শস্ত্র বা তার যে সামরিক বাহিনী এই মুহূর্তে আমেরিকান টেকনোলজির সাথে পেরে উঠবে না। এটা কিন্তু মাও জেতুং বারবার করে, রাশিয়ার সঙ্গে যখন মাও জেতুংয়ের লড়াই হয়, মানে কথা কাটাকাটি হয় এবং মতের মিলন যখন হয় না, তার প্রেক্ষাপটটাও ছিল কিন্তু এটা। মাও জেতুং মনে করেছিল রাশিয়া আমেরিকাতে নিউক্লিয়ার বোমা ফেলবে, এবং যেহেতু রাশিয়া সেটা ফেলেননি এবং রাশিয়া সেটা করেনি, সেজন্য দীর্ঘকাল রাশিয়ার সাথে সম্পর্ক কিন্তু চীন বন্ধ করে রেখে দিয়েছিল। সুতরাং এখন যখন আমরা দেখছি, এখন বাজারতন্ত্র, কেননা এটা আমরা মানি বা না মানি, পোস্ট 1994 ফেনোমেনা আমরা সবাই জানি ইটস এ কম্পালসারি একটা গিভেন ফেনোমেনা, এটাকে আমরা কেউ ইগনোর করতে পারবো না। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। চীনও কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছে। প্রথম দিকে আমরা সকলেই জানি চীন, মালয়েশিয়া কয়েকটি রাষ্ট্র এটার বিরোধিতা করলেও ধীরে ধীরে কিন্তু তারা বাজার অর্থনীতির সঙ্গে ঢুকেছে। যখন ঢুকেছে, বাজারটাকে দখল করাটাই কিন্তু তাদের একমাত্র যেটা সাইকোলজি, সেটা কিন্তু নয় যে আমি অর্থনৈতিকভাবে বাজারকে দখল করে রাখবো, সেটা কিন্তু চীন করতে পেরেছে। আপনি যদি এশিয়া প্যাসিফিকের বাজার অর্থনীতিটা দেখেন, সেটা কিন্তু অনেক বেশি ভাইব্রেন্ট কম্পেয়ার টু সাউথ এশিয়ান মার্কেট। সেখানে চীন থেমে থাকবে না। তার এই সাইকোলজি যে শুধু বাজার দখল করে অর্থনৈতিক দখল আমি নিতে চাইবো না, একই সঙ্গে কিন্তু আমার স্ট্র্যাটেজিক দখলটাও নিতে হবে। কারণ আমি সার্বভৌমত্বের যে অধিকার দখল করে আছি, সেটা আমি একা, এবং আমার এই পারপার্শ্বিক যে রাষ্ট্র তারা সকলেই আমার অধীনে থাকবে। এই ধারণা থেকে কিন্তু চীন এইভাবে আস্তে আস্তে কিন্তু তার প্রেক্ষাপটটা গড়ে তুলেছে। প্রেক্ষাপট তো হলো, কিন্তু কি মনে হয় এই যে করোনা ভাইরাস কোভিড-19 প্রথম এলো উহান শহরে, আমেরিকা বলছে যে এটা হয়তো উহান শহরে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে হয়তো তৈরি হয়েছে, যেটা কোনোভাবে মানে ইসরায়েলের ইন্টেলিজেন্স চিফ বলছে যে ওয়াশিংটন পোস্টে যার সে কমেন্ট করেছে, সে স্টেটমেন্ট দিয়েছে যে ইট মাইট হ্যাভ লিকড ফ্রম দ্যাট প্লেস। এটা আপনার কি মনে হয়, মানে ডু ইউ রিয়েলি থিঙ্ক যেটা পসিবল? দেখুন, একটা জিনিস যেটা আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করি, কনস্পিরেসি থিওরি, যে আমি যখন সত্যকে সরাসরি দমন করতে পারছি না, কারণ এখানে স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্স এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। মানে ট্যাকটিক্স ব্যবহার করলাম, স্ট্র্যাটেজিতে আমি অনেক সময় কিন্তু ফেল করতে পারি, আমার স্ট্র্যাটেজি লোকে জানতে পারে, আমার ট্যাকটিক্সটা কেউ জানবে না, যেটা খুব ফিশি, যেটা খুব লুকিয়ে করা হয়। চীন এটা কিন্তু চিরকাল করে এসেছে। এই কনস্পিরেসি থিওরিটা আগেও ছিল না তা নয়। আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধের সমসাময়িক সময় প্লেগ রোগীর কম্বল দিয়ে প্রতিপক্ষকে মারা হচ্ছে। আমরা অ্যানথ্রাক্সের খবর পেয়েছি। বায়োলজিক্যাল ওয়েপন্স কনভেনশন আছে, যেখানে বহু রাষ্ট্র কিন্তু সেটা সই করেছেন। কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন আছে, সেখানেও অনেকে সই করেছেন। চীন কিন্তু অনেক ঘটনা খুব সন্তর্পণে এড়িয়ে গেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়োলজিক্যাল ওয়েপন্সের এটা তো সই করেছে, কিন্তু চীন সই করেনি একটা বিষয়, সেটা আপনাদের মানে আমাদের সকলকে মাথায় রাখা দরকার, যে হিউম্যান রাইটসের 1948 কনভেনশনটা তারা সই করেনি বা তারা মানে না, তারা বিলিভ করে না, মাও জেতুং এর পলিসিটা হয়তো সেটা। কিন্তু এখান থেকে প্রশ্নটা আসে, তারা যদি ওই একটা পলিসি বিলিভ না করে, বাকি পলিসিগুলোর যৌক্তিকতা কোথায়? আমি হিউম্যান রাইটস বা হিউম্যান সিকিউরিটি যেটা কভেনেন্ট আছে, যে আমার সিভিল, ডেমোক্রেটিক, পলিটিক্যাল, ইকোনমিক রাইটস আমি মেনটেন করব ফর এভরিওয়ান, সেটাই আমি মানলাম না। বাকি লগুলো তো আমার কাছে তেমন কোনো ইমপ্লিকেশন থাকে না, কারণ প্রত্যেকটাই কিন্তু ইন্টারন্যাশনাল ল কোডিফিকেশন বা ডোমেস্টিক লয়ের প্রয়োজন। সেই জন্য চীন কিন্তু এখানে একটা শার্প, খুব কঠোর মানসিকতায় তার রাষ্ট্র পরিচালনা করে।
সুতরাং এখন তার মনে হয়েছে, এটা কিন্তু বহুদিন আগেও দেখুন যে ড্রাগনিয়ান যে কনসেপ্টটা ওরা ডেভেলপ করেছিল, যে প্রতিপক্ষকে আস্তে আস্তে সন্তর্পণ এবং সুজিস আর্ট অফ ল, যেটা আমরা জানি যে আর্ট অফ ল বইটা থেকেও আমরা অনেক সময় পাই, যে কি করে প্রতিপক্ষকে হারানো যায় এবং হারাতে হবে সেটা খুব সন্তর্পণে, এবং এই সন্তর্পণের জায়গায় এটা কখনোই নাকচ করা যায় না। একটিমাত্র শহরে এই ঘটনাটা ঘটলো এবং সার্বিকভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। এবং দ্বিতীয় যেটা খুব অদ্ভুত একটা ব্যাপার, আপনি ভারতবর্ষের ক্ষেত্রেও দেখুন, যেগুলো ইকোনমিক হাব, সেখানে কিন্তু এই রোগটা সবচেয়ে বেশি টার্গেটেড হচ্ছে, অনেক বেশি। অথচ দেখুন চায়নার বেজিং হ্যাঁ ওইভাবে এফেক্টেড হলো না। সাংঘাই, যেটা ফাইন্যান্সিয়াল, সাপোজ টু বি দ্য ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ চায়না, সেটা কিন্তু এফেক্টেড হলো না সেই না। ভারতের ক্ষেত্রেও তাই, আপনার যতটা মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট কিছুটা হলে এফেক্টেড হচ্ছে, পশ্চিমবঙ্গ ততটা এফেক্টেড হচ্ছে না, বা আপনার সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজগুলো এফেক্টেড হচ্ছে না। অর্থাৎ এটা যে কনস্পিরেসি থিওরির বাইরে থাকতে পারে না, মানে এর মধ্যে একটা কনস্পিরেসি থিওরি থাকতে পারে, সেটা কিন্তু অস্বীকার করার সময় এখন নয়, এটা আগামী দিনই বলবে। কেননা আমার যেটা মনে হয়েছে যে প্রথম বিশ্বের হাবগুলোকে সে টার্গেট হয়তো একটা জায়গায় টার্গেটেড হয়েছে। আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু চাইনিজ ইনভেস্টমেন্ট আছে, এখানে আমাদের যা ভারতীয় ইনভেস্টমেন্ট সেটা চাইনিজ ইনভেস্টমেন্টের কাছে কিছুই নয়। সুতরাং সেই এন্টায়ার আফ্রিকা কিন্তু তেমনভাবে এর দ্বারা আক্রান্ত হয়নি। আক্রান্ত হয়েছে, আপনি দেখুন মেক্সিকো আক্রান্ত তেমনভাবে এখনো পর্যন্ত হয়নি, ল্যাটিন আমেরিকায় সেরকমভাবে আক্রান্ত হয়নি যেখানে চাইনিজ ইনভেস্টমেন্ট আছে। এবং ভারতবর্ষের মার্কেটও কিন্তু চাইনিজদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তারা খুব বেশি ডিফিউশন যদি এরা করে থাকে, আমি বলছি না করেছে, যদি হয়ে থাকে তাহলে সে কালচারাল হাবগুলোকে টাচ করবে না, যেখানে তার ব্যবসাটা হবে, সে কিন্তু ইকোনমিক হাবগুলো টাচ করতে পারে। বিশেষ করে আমার মনে হয় যে মহারাষ্ট্রের অঞ্চল, যেটা ইকোনমিক সেন্টার, ইকোনমিক হার্ট অফ ইন্ডিয়া, এখানে টাচ করতে পারে। সুতরাং খুব সন্তর্পণে আমার মনে হয় এখন এগোনোটা প্রয়োজন, কারণ যেহেতু এটা খুব বৃহত্তর একটা প্রেক্ষাপটে চীনের পলিসি বোঝা সম্ভব না। আমি পাকিস্তানের পলিসি বুঝতে পারবো, সে বছরে কতগুলো জঙ্গি সংগঠিত করবে, ভারতবর্ষের মাটিতে আক্রমণ করবে, সেটা বোঝা খুব সহজ, আমাদের যা ইনস্ট্রুমেন্ট আছে সেটা মোকাবিলা করাও সহজ। কিন্তু ফরেন পলিসি চায়নার বোঝা এটা খুব কঠিন একটা এবং দুঃসহ ব্যাপার, যেহেতু তারা কোনো কিছুই খুব ওপেনলি তারা বলে না, তারা বক্তব্য রাখে না। এছাড়াও একটা প্রেক্ষাপট আছে, আপনি দেখুন যে যেখানে যেখানে চীন বিরোধী নীতি থাকছে বা চীনের বাজারতন্ত্রের বিরোধিতা থাকছে, ঠিক সেই জায়গায় কিন্তু এই আক্রমণগুলো চলছে। অর্থাৎ এই যে একটা মোটামুটি অঙ্ক পাওয়া যাচ্ছে এখন, যদি এটা এই ঘটনাই ঘটে, এখানেও এই সময় পর্যন্ত একটা মোটামুটি অঙ্ক পাওয়া যাচ্ছে, সেটা দেখলে আমার মনে হয় যে একটা কনস্পিরেসি থিওরি বা এটা যে একটা ক্রিয়েটেড ভাইরাস নয়, সেটাও কিন্তু এত তাড়াতাড়ি যে আমরা বলতে পারবো না তা নয়। ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রগুলো কনস্ট্যান্টলি এইভাবে কাজ করে, কেননা চীনও জানে হয়তো এটাও হতে পারে যে খুব সন্তর্পণে চীন তৃতীয় বিশ্বযুদ্ধটা জিতে গেল, মানে এটাও সত্যি কি জিতলো আপনার মনে হয়? এটা বলা খুব কঠিন, আমার মনে হয় জিতলো, কারণ যেভাবে ইউরোপীয় অর্থনীতি ইতিমধ্যেই এতটা আক্রান্ত হয়েছে, কিছুদিন ধরেই চলছিল। কারণ দেখুন আরও একটা বিষয় আছে, যেটা আমার এক্ষুনি বলতে বলতে মনে হলো, যে রিজনালিজমের একটা তত্ত্ব উঠেছিল, যেটা আমার পোস্ট 1994-এর পর থেকে রিজনাল গ্রোথগুলোকে আমরা অনেক বেশি ফ্রি ট্রেড ইকোনমির দিকে ঠেলতে শুরু করছিলাম। যেমন আমরা এটা WTOর একটা ম্যান্ডেট ছিল, যত বেশি রিজনাল বডিজ তৈরি হবে তত বেশি ওপেনিং আপ অফ দ্য মার্কেট হবে, অ্যাটলিস্ট ইন দ্য রিজন। এটা ভারত সরকারের যে পিছিয়ে ছিল তা নয়, ভারত চেষ্টা করেছিল, বলুন, ভারত চেষ্টা করেছে। কিন্তু আপনি একটা ভালো জিনিস আপনি দেখুন, বা আমরা সবাই দেখতে পারি, 1994-এর পরবর্তী সময় যখন ভারতবর্ষের বিদেশ নীতি দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে খুলে দেওয়া হচ্ছে, মিয়ানমারও আস্তে আস্তে ডেমোক্রেটিক হচ্ছে, খুলে দেওয়া হচ্ছে, রাস্তা বানানো হচ্ছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা আসছে, এশিয়ান হাইওয়ে তৈরি হচ্ছে, আমাদের পলিসিগুলো একটাও কি সাকসেসফুল করতে দিয়েছে? চায়না দেয়নি। আপনি কেটুকো বলুন, বিমস্টেক বলুন, আপনি প্রজেক্ট যেগুলো হয়েছিল, যে বিস্তীর্ণ অঞ্চলের যে প্রজেক্ট, বর্ডার হাটস, এগুলো কিন্তু চীনের জন্য আটকে আছে। যে রাস্তাটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সেটাও তো এশিয়ান হাইওয়ে, আলটিমেটলি সেটা যাচ্ছে। এই রাস্তাগুলো কিন্তু সেই অর্থে কার্যকরিতা সেভাবে পায়নি। আপনি দেখুন বর্ডারগুলো সিল করতে হচ্ছে, বর্ডারে চেকিং করতে হচ্ছে, অথচ তারা কিন্তু আমাদের এখানে এসে
মানে অবিরত বাজার করে যাচ্ছে এবং অনবরত বাজার করে যাচ্ছে এবং প্রত্যেকটা চাইনিজ প্রোডাক্ট কিন্তু এখানে ইনফিল্ট্রেট করছে। কারণ আপনি যদি মণিপুরে আমরা যাই, আপনি নিশ্চয়ই অনেকবার আপনার অভিজ্ঞতা আছে, আপনি মোড়ে অবধি গেলে আপনি দেখবেন মোড়ে থেকে মানুষ চাইনিজ গুড নিয়ে আসছে ভারতবর্ষে, লোকাল যে বাজারটা, এবং মোড়ে যেহেতু উল্টো দিকেই মিয়ানমার, পুরোটাই কিন্তু চাইনিজ বাজার। এই জায়গাগুলো কিন্তু চায়না দখল করে রেখেছে। এবার ভয় না দেখালে, চায়না যেটা ভয় দেখাচ্ছে, যদি ভয় দেখায়, এই ভয়টা দেখিয়ে চায়না কিন্তু তার বাজারতন্ত্রটাকে আরও বেশি জোরদার করছে, অ্যাট দ্য সেম টাইম স্ট্র্যাটেজিক। কারণ এরপরে কিন্তু ভারতবর্ষের ক্ষমতা হবে না আরও কয়েকটা অস্ত্র কিনে। এখন যে অবস্থা, ভারতবর্ষ আগামী 10 বছর 15 বছর অস্ত্র কেনার কথা ভাবতে পারবে না। কেন? যেভাবে আমাদের যদি ডেপ্রিসিয়েশন হয়, এটা যদি আরও কন্টিনিউড হয়, আমাদের এরকমভাবে গ্রোথ যদি ফল ডাউন হয়, কারণ অলরেডি 15 দিন 20 দিন 130 কোটির দেশে যদি অর্থনীতিটা মানে বন্ধ হয়ে যায়, সেটা স্বাভাবিক, যে কোনো মানুষই বলতে পারবে যে অর্থনীতির একটা নিম্নগামী প্রভাব থাকবে। কিন্তু যদি এটা ভারত পিক আপ করতে পারে সেটা ভালো, কিন্তু অস্ত্র সাপ্লাই করবে কারা, তার দেশের অবস্থাটাও তো দেখতে হবে। মানে আমেরিকা বা ইউরোপ বা ফ্রান্স বা রাশিয়া, এদের কি সেই অবস্থাটা থাকবে, সেটাও কিন্তু চায়না একটা পর্যবেক্ষণ করছে। আরও একটা বিষয়, চায়নায় কতজন সামরিক বাহিনী মারা গেছে, যে ঘটনাটা চীনে ঘটল, মিলিটারি এফেক্টেড হয়নি। যারা এফেক্টেড হয়েছে তারা কিন্তু সবাই কিন্তু সিভিলিয়ান এবং ওল্ড এজ। চায়না দুটো পলিসি, একটা ইরাডিকেশন অফ দ্য ওল্ড এজ পপুলেশন আমি করলাম, যার দায় আমার নিতে হবে না অ্যাজ এ কমিউনিস্ট স্টেট। আর সেকেন্ড আমি যেটা করলাম সেটা হচ্ছে এই ভাইরাসটাকে আমি খুব সন্তর্পণে ছড়িয়ে দিলাম। কারণ দেখুন, চায়না তো অ্যাফেক্টেড হয়েছে, চায়নাটা কেন ওয়ার্নিং দেয়নি সারা পৃথিবীকে? চায়না কেন তার নিজের ফ্লাইট বন্ধ করেনি? চায়না কেন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে লকডাউন করেনি সেই সময়, যখন চায়নার গবেষণা কেন্দ্র বুঝতে পেরেছে যে এটা একটা মানে মারণবাহী রোগ এবং এই রোগ থেকে বহু মানুষ মারা যেতে পারে? তো চায়নাকে আমি ধরে নিলাম তারা এটা ইচ্ছে করে করেনি, কিন্তু এটা তো ইচ্ছে করে করেছে যে তারা যখন জানতে পারলো এত হাজার মানুষ মারা যাচ্ছে তার দেশে, সে কেন সেই সময় ইন্টারন্যাশনাল প্রজেকশনে ইমিডিয়েট একটা লকডাউন করেনি। এক্ষুনি ফিরে আসবো। একটা জিনিস বলি, প্রফেসর ইমন সাহেব একটা খুব ভালো কথা বললেন যে আমরা, চায়না কিন্তু আমাদেরকে বলেনি বা সারা পৃথিবীকে বলেনি যে এটা এতটা মারণ ভাইরাস। তাহলে একবার আমাদের দেখে নিতে হয় এই মারণ ভাইরাসটা চায়নাতে কিভাবে ডেট ওয়াইজ কিভাবে এগিয়েছে, কিভাবে তার প্রভাবটা বিস্তার করেছে। দেখে নিন ছোট্ট করে সাধনা নিউজের একটা প্রতিবেদন এই হিসেবে। আমার ডেট ওয়াইজ ফেব্রুয়ারি 3রা ফেব্রুয়ারি চায়নার প্রিমিয়ার জাই জিনপিং সে সরকারি মিডিয়াতে বলল যে তিনি জানতেন এর কথা। মানেটা কি? 31শে ডিসেম্বর 2019 প্রথম আক্রান্ত, 1 জানুয়ারি উহান শহরের মেন ফিশ হোলসেল মার্কেট শাটডাউন করে দেওয়া হলো 1 জানুয়ারি, 24 ঘন্টা যেতে না যেতেই। 3রা ফেব্রুয়ারিতে সেই লোকটি, সেই দেশের যে প্রধান, সে বলছে যে তিনি জানতেন। কোথাও না কোথাও
ইমনবাবু, কোথাও না কোথাও কি আপনার মনে হচ্ছে না যে এটা সব যেন আগে থেকেই জানতো পুরো জিনিসটা? নইলে 3রা ফেব্রুয়ারি একটা, মানে আমরা নর্মালি জানি যে চায়নাতে মিডিয়া ইজ কন্ট্রোলড, যতটুকু সরকার চাইবে লোকেদেরকে জানানোর ততটুকুই লোকেরা জানবে, বা শুধু ওখানকার লোকেরা না, সারা পৃথিবীর লোকেরা ততটাই জানবে। 143 কোটি দেশের মানুষের মধ্যে 3,500 লোক মৃত্যু হলো। সাংহাইয়ের মতন শহর পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, সে হলো না। সে তেমন মৃত্যু নেই, বেজিংয়ের তেমন মৃত্যু নেই, উহানে মৃত্যু হলো। আবার চাইনিজ প্রিমিয়ার বলছে যে তিনি 3 ফেব্রুয়ারি জানতেন। আর একটা আমি বলে দিই আপনাকে, যে ডাক্তার লি উইয়াং যে প্রথম করোনা ভাইরাসটা বলে, তাকে হাজতবন্দি করা হয়েছিল গুজব ছড়াবার জন্য। সবগুলো কোথাও না কোথাও কি মনে হচ্ছে না ইন্টারলিঙ্কিং? আমি যেটা আগেও বললাম যে এটা যে চীনের যদি তার হাত থাকে, প্রথমত দুটো, একটা জিনিস আমার যেটা মনে হয়েছিল যে লকডাউনটা ওরা কেন ইমিডিয়েটলি করেনি। একটা ক্রাইসিস হচ্ছে, 2000 লোক যদি কলকাতা শহরে আজকে মারা যায়, আমি তো মনে করবো ইটস এ ক্রাইসিস, আমাকে তো শহরটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এটা তো খুব কমন সেন্স থেকে মানে মানুষ বলতে পারে। 2000-3000 মানুষ একই রোগে মারা যাচ্ছে একই সময়ে একই দিনে বা 10 দিনের মাথায়, তো ইটস এ ক্রাইসিস। এবং সেই ক্রাইসিসটা নিয়ে তারা গবেষণা করেছে, নাহলে গবেষণা না করলে করোনা ভাইরাস কী এটা মানুষ জানতে পারতো না। তারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছে করোনা ভাইরাস কী। দ্বিতীয়ত আমার যেটা মনে হয়েছে যে ভাইরাসের এফেক্টটা খুব দ্রুত সামগ্রিকভাবে চীনে ছড়ায়নি, কারণ চীনের যা মেডিকেল ফেসিলিটি আমার মনে হয় সেরকম, মানে একদম ফার্স্ট ওয়ার্ল্ড মেডিকেল ফেসিলিটি ইটালিতেও আছে, মানে আমেরিকাতেও আছে। তারা এটাকে কন্ট্রোল করতে পারছে না, এবং আপনি দেখুন চীনে যে লিমিটেড নাম্বার অফ পিপল মারা গেছে, সে জায়গায় ইটালিতে, স্পেনে, আমেরিকাতে বহু বেশি লোক মারা যাচ্ছে, ইনস্পাইট অফ বিকামিং মানে ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এবং যেখানে জনসংযোগের সম্ভাবনাটা অনেকটা কম কম্পেয়ার টু চায়না। আপনি যেটা বললেন যে ওয়ানে অনেক বেশি কনডেন্সড এবং অনেক মানুষ একসঙ্গে থাকেন। তো আরও একটা যেটা আমার মনে হয়েছিল যে ক্লাস্টার অ্যান্ড দ্য এজ গ্রুপ, এই যে এখন যখন ইটালি, আমেরিকা এবং ভারতবর্ষে অল এজ গ্রুপস অ্যাফেক্টেড হচ্ছে, চায়নায় কিন্তু খুব পার্টিকুলারলি খুব একটাই বড় সংখ্যক এজ গ্রুপই অ্যাফেক্টেড হয়েছিল। আর এটা চীন যে জেনে অনেক কিছুই বলে না, সেটা আজকের খবর তো নয়। আপনি তিয়ানমেন স্কোয়ারে আমেরিকান প্রেসিডেন্ট ঘুরে চলে গেলেন, তারপরেও সারা পৃথিবী জানতে পারেনি যে ওখানে কত হাজার ছাত্রছাত্রীকে গুলি করে মারা হয়েছিল। চীন তো এটা চিরকাল করেছে। যে দেশের রাষ্ট্রপ্রধান বলতে পারে তুমি আমার হেডকোয়ার্টার অ্যাটাক করে দাও, সে দেশের কাছে এটা এক্সপেক্টেড থাকতে পারে। এবং আপনি দেখুন যে চীন জনসংযোগের ক্ষেত্রে যদি আপনি একটা মানে তার প্যাটার্নটা দেখেন, তার ন্যাশনাল প্যাটার্নটা দেখেন, তাহলে দেখতে পাবেন যখন 1913-14, মানে এক্স্যাক্টলি সালটা মনে নেই, রবীন্দ্রনাথ যখন চীন গেছিলেন, তখন কিন্তু তাকে বাধ্য করা হয়েছিল যে ভারতের প্রসঙ্গে কোনো কথা এবং সংস্কৃতির কথা যেন চীনে না বলা হয়, সে যেন ভারতবর্ষে ফিরে যায়। সাংহাই বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা হয়েছিল এবং আপনার বেজিংয়ে বিরোধিতা হয়েছিল। সেটা 1914 সালে নিরুপমা রাও গিয়ে বললেন রবীন্দ্রনাথ এটাই শুরু করার চেষ্টা করেছিলেন। সামগ্রিকভাবে 5000 বছরের যে সভ্যতা, যে বৌদ্ধ সভ্যতা, সেটাকেও কিন্তু তারা ডিলিং করেছিল। আমরা তিব্বতের কথা যদি ধরি, তিব্বতে কি হয়েছে বা কতজন মানুষকে মারা যাচ্ছে এবং তারা কিভাবে রেপ্লিকা বানাচ্ছে, এবং দালাই লামার একজন অল্টারনেটিভ নিয়ে এসে তারা তিব্বত চালানোর প্রচেষ্টা চালাচ্ছে, সেটাও পৃথিবী জানে না। অর্থাৎ কোনোটাই কিন্তু পৃথিবী জানে না তারা কি করতে যাচ্ছে। আজ থেকে কিছু বছর পরে মাকাও আর হংকংয়ের কী হবে সেটাও পৃথিবী জানে না, সেটাও কিন্তু তারা খুব গোপনে করছে। অর্থাৎ চীনের যে সাপ্রেসিভ একটা অদ্ভুত যে পলিসি, সেটা কিন্তু একমাত্র নর্থ কোরিয়া জানতে পারে। এখানে একমাত্র যদি জানে সেটা নর্থ কোরিয়া জানে। তার মানে আপনি যেটা বলছেন 3 ফেব্রুয়ারি যে এর যে কথাটা যে বলেছেন, যে যাই জিনপিং যে কথাটা বলেছেন, যে সেটা তার মানে বিশ্বাস করা হলেও যেতে পারে যে হ্যাঁ উনি জানতেন। চীন সব জানে এরকম আমি এটা বিশ্বাস করতে রাজি নই যে একজন রাষ্ট্রপ্রধান তার দেশে আজকের এই ইনফরমেশন টেকনোলজি, যেখানে চীন নিজেদের মধ্যে একটা বিশেষ
গ্রুপ ফলো করে তারা হোয়াটসঅ্যাপের মতন একটা বিশেষ বিষয় চালু করে, যেটাকে আমরা কেউ জানি না, উইচ্যাটের মতন একটা জিনিস করে সন্তর্পণে সামগ্রিকভাবে এন্টায়ার বর্ডারে চাইনিজ লার্নিং স্কুল স্থাপন করে দেয়, যেটা আমরা কেউ জানি না। এবং এফএম স্টেশন যেটা আমরা চালাই, ভাবুন শর্ট স্কেল এফএম স্টেশন, সেগুলোকে কনস্ট্যান্টলি নেপাল এবং অন্যান্য বর্ডারে রেখে দিয়েছে আমাদের তথ্য নেবার জন্যে। চীনের কাছে তথ্য নেই, হতে পারে না। যারা তার মানে তথ্য আছে আছে। এবং যে প্রিমিয়ার যাই জিনপিং তার এই কথাটা বিশ্বাসযোগ্য, অ্যাবসলিউটলি আমার মনে হয় বিশ্বাসযোগ্য। এই নোটেই একটু অপেক্ষা করুন, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরে। থেকে 3 ফেব্রুয়ারি 2020, 1999-এ লেখা হলো আনরেস্ট্রিক্টেড ওয়ারফেয়ার বই, যেটা অল্টারনেটিভ ফর্মস অফ ওয়ার, মানে বিকল্প ওয়ার যেটা করতে পারে চীন। 3 ফেব্রুয়ারি চাইনিজ প্রিমিয়ার অন রেকর্ড সরকারি মিডিয়াতে বলল যে তিনি জানতেন। সব কিছুর মধ্যেই ইউনবাবু আমাকে একটা বলুন, আমেরিকার টেক্সাসের ফেডারেল কোর্টে মিস্টার ক্লেম্যান বলে একজন ভদ্রলোক $20 ট্রিলিয়ন লস্যুট, ড্যামারেজ স্যুট ফাইল করেছে চীনের বিরুদ্ধে, যে এই করোনা ভাইরাসটা চীনের থেকে উৎপত্তি এবং চীন এটা বায়ো ওয়ারফেয়ার হিসেবে ইউজ করেছে। যদিও আমেরিকারই কয়েকজনের লোকের বক্তব্য সেটা হচ্ছে যে না, এটার এখনো কোনো এভিডেন্স আসেনি। এভিডেন্স এসেছে কি আসেনি আমরা জানি না। অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল এক্সপার্ট, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এক্সপার্ট, আপনি কি মনে করেন এটা কতটা জাস্টিফাইড? দেখুন, এটা করেছে, ভালো করেছে আমার যেটা মনে হয়, এবং করা উচিতও ছিল। প্রথমে যেটা আমি বললাম, যেটা আপনিও বললেন বারবার করে, যে চীন যখন দেখছে যেটা একটা খুব একটা ক্রিটিক্যাল টাইম এবং এটা খুব দ্রুত ছড়াচ্ছে, একটা সাধারণ মানুষও কিন্তু বুঝতে পেরেছে যে করোনা কতটা ভয়ঙ্কর। যে পশ্চিমবঙ্গে মাত্র ডেথ যদি 3টে ধরে নিই আমি, সেখানেও কিন্তু মানুষ বুঝতে পারছে এটা কতটা ভয়ঙ্কর। একটা গোটা শহর এভাবে প্রভাবিত হলো, এবং তারপরেও তুমি ইন্টারন্যাশনাল ফ্লাইটকে বন্ধ করছো না, এবং তুমি যথাযথ ব্যবস্থা নিয়ে বিদেশিদের আইসোলেট করছো না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। যে সময়টা 15 দিন সময় চীনের মতো সরকারের কাছে, যেটা আমি বললাম, যেটা আপনার সাথে একটু আগেই আলোচনা করছিলাম, যে চায়নাতে যখন আমি 2014 সালে গেছি, আমি যে হোটেলটায় আছি, আমরা একটা কাজে গেছিলাম, সরকারি কিছু কাজ ছিল, সেখানে তার বাইরে 4টে করে পিএলএ আর্মি তারা দাঁড় করিয়ে রাখে, যে আমরা কি করছি। একটা হোটেলে, ছোট রেস্তোরাঁতে খেতে যাচ্ছি, সেখানেও তারা আমাদের ওপর মনিটরিং করছে। মানে ইউ আর আন্ডার কনস্ট্যান্ট সার্ভিলেন্স। এবং একটা কথাও তারা চীনে ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় বলে না, দোভাষী ছাড়া। যদি তারা ইংরেজি জানেও, তারা কিন্তু আমাদের সঙ্গে ইংরেজিতে কথা বলতেন না যতক্ষণ না দোভাষী তাকে তার ভাষায় বা আমাকে ইংরেজি ভাষায় সেটা বুঝিয়ে দিচ্ছে, যখন সেটা অফিসিয়াল কাজ হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় যখন বেড়াতে যাই, আমি তাজমহলে গিয়ে, তাজমহলে কে যাচ্ছে সরকারি তো ভাবে তো ছবি তোলা হয় না, বা রেড ফোর্টে কে বেড়াতে যাচ্ছে বা ভিক্টোরিয়া মেমোরিয়ালে কে বেড়াতে যাচ্ছে তার ছবি সরকারিভাবে তোলা হয় না। আপনি যদি বেজিংয়ের সামনে যেটা ওই যেটাকে বলা হয় গ্রেট ওয়াল অফ চায়না, সেখানে যখন গেছি আমরা, তো কিছুটা পথ আমাদের একটা রোপওয়ের মধ্যে যেতে হয়। ফেরার সময় সকলের ছবি তুলছে, অর্থাৎ আমরা যখন নামছি রোপওয়ে থেকে, তারা ছবিগুলো কনস্ট্যান্ট তুলতেই থাকছে, যারা যারা নামছে। একটা কপি আমাদের দিচ্ছে, একটা কপি তারা সেভ করে রাখছে। আমার ছবি উইদাউট মাই কনসেন্ট আমি কোনো দেশ দেখেছি যেখানে তোলা হয় অফিসিয়াল কার্যকলাপ ছাড়া একটা কমন প্লেসে, সেটা কিন্তু চীন, সেটা চায় না। ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে ঢুকছে তাকে একটা ছবি তুলে তাকে একটা দিয়ে দিলাম, আমি এটা আমার সেভ করে রাখলাম, সেটা তো হয় না, কারণ এটা কিন্তু আমার প্রাইভেসিতে আঘাত। চীন কারোরই প্রাইভেসি কোনো দিন মানেননি এবং চীনের কাছে যদি, তাহলে আরও একটা বিষয়, যে নর্থ কোরিয়ায় কিচ্ছু হলো না, সেটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। অর্থাৎ নর্থ কোরিয়ার এতগুলো উইপেন আছে কি নেই, নিউক্লিয়ার আছে কি নেই, সবটা চীন জানে, এবং সামগ্রিকভাবে পৃথিবীর কোথায় কী হচ্ছে চীন জানে। আমি আপনাকে যে আগেও বললাম যে চাইনিজ ইন্টেলিজেন্স এতটাই স্ট্রং,
এনি কমিউনিকেশন যেটা হচ্ছে সেটা কিন্তু চীন ধরতে পারে। তাহলে তার কাছে ইনফরমেশন নেই যে এই ভাইরাসটা কি, তার গবেষণাগারে যারা পৃথিবীর সব কিছু নকল করে বেড়ায় তারা জানে না যে এই ভাইরাসটা কি, সেটা কিন্তু হতে পারে না। তার মানে যদি আপনাকে এবারে অন্যভাবে যদি আমি প্রশ্নটা যদি করি, চায়না আমেরিকার সাথে একটা বাগদণ্ডে আছে 5G নেটওয়ার্ক নিয়ে, 5G টেকনোলজি নিয়ে। চায়নাতে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম 5G টেকনোলজি ইজ ইমপ্লিমেন্টেড, যেখানে আপনি হোয়াটসঅ্যাপে কি পাঠাচ্ছেন, SMS কি পাঠাচ্ছেন, কোনো রকম অ্যান্টিন্যাশনাল SMS মানে হচ্ছে আপনি আন্ডার সার্ভাইলেন্স পড়ে যাচ্ছে, যেখানে প্রতিটি 143 কোটি মানুষ, সেই 143 কোটি মানুষ ইজ আন্ডার সার্ভাইলেন্স কনস্ট্যান্টলি 24 ঘন্টা বছরে 365 দিন। কোথাও না কোথাও তাহলে কি আপনার মনে হয় যে আমেরিকা যে 5Gটা ইমপ্লিমেন্ট করছে না বা করতে চাইছে না যেহেতু চীন, এটা জাস্টিফাইড? অ্যাবসলিউটলি। এখানে দেখুন, আমেরিকাকে আমরা যতই আমরা তার নেগেশন করি, আমরা তো কোনো কোনো জায়গায় আমেরিকার উপর নির্ভরশীলও বটে। এটা তো আমি বলতে পারি না যে আমি আমেরিকার উপর নির্ভরশীল নই। আমার প্রোটেক্টর এই মুহূর্তে আমেরিকা ছাড়া কেউ কিন্তু নেই। মানে এটা আমি মানি বা না মানি, আমার অনেক বিরোধিতা থাকতে পারে, তার বাইরে গিয়েও আমি বলছি আমেরিকান যে শক্তি, সেটার বাইরে গিয়ে অল্টারনেটিভ শক্তি আমার কাছে নেই। রাশিয়ার ওপর আমি এখন পরিপূর্ণভাবে নির্ভর করতে পারবো না নিজেকে। কেন এটা মনে হচ্ছে? তার ইকোনমি, তার পাওয়ার, রাশিয়ার ডিসইন্টিগ্রেশন, অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। এটা হলেও তো ঠিক যে আমি যদি আরও মনে করি যে রাশিয়া আমেরিকাও এখন কাছাকাছি এসছে, অর্থাৎ আমি এই লবিটার বাইরে আমার পক্ষে, আমার একটা গণতান্ত্রিক দেশ 130 কোটি ওপর মানুষ, আমার পক্ষে করাটা সম্ভবপর নয়। চীন কখনো আমার বন্ধু হবে না। বন্ধু কে হয়? যার প্রতি আমার সাসপিশনটা নেই। আমি সাসপিশিয়াস অবস্থায়, যেটা আজকে নয়, আমি যেটা আপনাকে আগেও বললাম যে 5000 বছরের সভ্যতা যারা ভুলে যেতে পারে, আজকে তো ফাইয়েন আসেননি, হিউয়েনসাং আসেনি, আজকে মিয়ানমার থেকে শুরু করে সামগ্রিক এন্টায়ার সাউথ ইস্ট এশিয়ায় যে রাজতন্ত্রের যে মিক্সচার হয়েছিল, যে যেমন ফুনান মতন যে এই অঞ্চলগুলোতে, সেখানে যেমন ভারতীয় ভাবধারা ছিল, চৈনিক ভাবধারা ছিল, এগুলোকে চীন কোনোদিন স্বীকার করেনি। যেখানে শিকারের কোনো জায়গা নেই, আপনাকে বলতে পারেন যে উই হ্যাভ এ স্ট্রং কালচারাল হেরিটেজ। চীন কখনো বলে ইন্ডিয়ার সাথে আমরা কোথাও দেখতে পাবো না, কিন্তু ইতিহাসে দেখবো আমাদের আছে। চীন এটাকে বিচ্ছিন্ন করেছে। যখন তাদের মনে হয়েছিল তিব্বতের থ্রু দিয়ে ভারত কাছাকাছি চলে আসতে পারে, তিব্বতকে আক্রমণ করেছে, তিব্বতকে আইসোলেট করেছে, বুদ্ধিজমকে আইসোলেট করেছে। পরপর চীন এগুলো করেছে, কালচারালি করেছে, ইকোনমিক্যালি করেছে। সুতরাং চীন এই যে আমেরিকা যে সিদ্ধান্ত, আরও একটা বড় বিষয় যেটা আমার মনে হয়েছে যে মার্কিনী ডলার রিজার্ভ করেছে ওরা, আর নিউক্লিয়ার বলছি মিসাইল টেকনোলজিকে এনহ্যান্স করেছে। অর্থাৎ চীনের কাছে কতগুলো মিসাইল আছে আমাদের কারোর ক্ষমতা নেই জানার। আমেরিকা হয়তো ইরাককে বলতে পারবে কটা আছে, ইরানকে জিজ্ঞেস করবে কটা আছে, চীনকে জিজ্ঞেস করতে পারবে না, কারণ তার মার্কিনী ডলার রিজার্ভটাও কিন্তু প্রচুর। মানে চীন যেটা খুব সন্তর্পণে করেছে এবং এমনভাবে করেছে যেখানে মার্কিনী ইনভেস্টমেন্টগুলোকে করিয়ে রেখেছে, একটা অল্টারনেটিভ মডেলে কিন্তু ইনভেস্টমেন্টটা করিয়েছে, যেটা খুব ভয়ঙ্কর। অর্থাৎ যদি ওদের বিপদ হয়, আমেরিকার বিপদ হবে। অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার এই মন্দার বাজারে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার ভয় পাচ্ছেন যে হয়তো অস্ট্রেলিয়ান অ্যাসেটস চাইনিজরা কিনে নিতে পারে। কতটা জাস্টিফাইড মনে হয় আপনার এই ভয়টা? এটা একদমই জাস্টিফাইড, কেননা দক্ষিণ পূর্ব এশিয়ায় 1960, আমার যতদূর মনে হয় 45 to 66, এই এন্টায়ার রেজিমে চাইনিজ ডমিনেশন ভয়ঙ্কর ছিল। এবং এখনো পর্যন্ত আপনি দেখুন, আচ্ছা আপনি আরেকটা কথা বলুন তো, সিঙ্গাপুর তেমনভাবে কেন আক্রান্ত হয়নি? বিকজ দ্যাট ইজ এ চাইনিজ ডমিনেটেড পপুলেশন। তাহলে তাদের কাছে টেকনোলজি আছে, মালয়েশিয়া কিন্তু এনহান্স হচ্ছে। ইনফ্যাক্ট সিঙ্গাপুরে দুটো ল্যাঙ্গুয়েজেস যদি, একটা হচ্ছে চাইনিজ, একটা হচ্ছে ম্যান্ডারিন, এবং আরেকটা অল্টারনেটিভ দেখুন, মালয়েশিয়া এফেক্টেড হচ্ছে। অর্থাৎ এই যে চাইনিজ পপুলেশনকে সেক্লুডেড করে রাখা সামগ্রিকভাবে, এবং সেই চাইনিজ পপুলেশনকেই তারা রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করে, এটা কিন্তু আজকের ঘটনা নয়। এবং চীন 1945 to 1966 কমিন্টারের মধ্যে দিয়ে দীর্ঘকাল স্কোয়াটার সিস্টেম করে প্রত্যেকটা গভর্নমেন্টকে ফেলে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে। আমি আমেরিকানদের ক্লিনচিট দিচ্ছি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলছি চাইনিজ যে কালচারাল ইনফ্লুয়েন্স, চাইনিজ যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এবং স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স, সেটা কিন্তু চীন দীর্ঘদিন ধরে সাউথ ইস্ট এশিয়া করেছে এবং এশিয়া প্যাসিফিকে করছে। মানে এখন নতুন অস্ত্র হয়ে গেল করোনা, নতুন অস্ত্র। আমার তো এটা মনে হচ্ছে যে এখানে একটা সার্বিক তদন্ত দরকার, এটা ইন্টারন্যাশনালি করা দরকার। এখন আমরা যে অবস্থায় আছি,
আমরা তদন্ত সম্ভব চাওয়ার অবস্থায় নেই, কোনো দেশেই নেই, আমরা প্রত্যেকেই আক্রান্ত, প্রত্যেকেই ভয়ে আছি। কিন্তু আমার মনে হয় আগামী প্রজন্মের কথা ভেবে, আগামী অর্থনীতির কথা ভেবে, চীন তো খুচরো ব্যবসা, এটা আপনিও আরো ভালো বলতে পারবেন, খুচরো ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকটা দেশে টাকা ঢুকিয়ে রেখেছে। এটাও তো চাইনিজ একটা ইনভেস্টমেন্ট। আজকে আফ্রিকা, ভারতবর্ষের অনেক কোম্পানির ইনভেস্টমেন্ট আপনি দেখবেন চাইনিজ ইনভেস্টমেন্ট আছে। আমাদের যতগুলো প্ল্যান হয়েছে সেখানে কনস্ট্রাকশনের যে প্ল্যানগুলো, সেখানে চাইনিজ ইনভেস্টমেন্ট আছে। চায়না তো এটা করে, এবং এই করে করে চাইনিজ যে পপুলেশন ডমিনেশন, যেটা আমি আরেকটা আমার খুব মাথায় এলো আপনার সাথে কথা বলতে বলতে, যেটা কোরিয়ান ওয়েভের ধারণা, কালচারাল যে ধারণা। আপনি দেখবেন এখন কলকাতা শহরেও প্রচুর কোরিয়ান দোকান তৈরি হচ্ছে। এই কোরিয়ান দোকানগুলো কি বিক্রি করে? আপনি অনেকেই আমাদের নতুন নতুন ছাত্রছাত্রীরা বহু কোরিয়ান শপে যায়, যেখানে গিয়ে, আমি নাম বলছি না কোনো ব্র্যান্ডের, বহু বড় বড় বাজারে এই কোরিয়ান শপসগুলো আছে, পার্ক স্ট্রিটের মোড়ে বড় বড় শপে। এই কোরিয়ান দোকানের সব চাইনিজ প্রোডাক্ট, সব করা চাইনিজ প্রোডাক্ট। আপনি দেখবেন ডিজাইন ইন জাপান বাট মেড ইন চায়না, অথচ নাম দিচ্ছেন কোরিয়া, যেটাকে আমরা বলছি কে পপ, কে ওয়েভ, অল্টারনেটিভ কালচার তারা এস্টাবলিশ করছে। এবং সামগ্রিক বর্ডার এরিয়ায় কিন্তু এই কালচার তারা কিসের ওপর করছে? ডেমোগ্রাফি। কিসের ওপর করছে? মানে মানুষকে কেমন দেখতে তার ওপরে। এইগুলো কিন্তু খুব ভয়ঙ্করভাবে চায়না আস্তে 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 দখল করে নিচ্ছে, মেন সাইকোলজিক্যালি। একসময় মার্কিনি পপ দখল করে নিয়েছিল। আপনি এখন দেখুন যে কোনো, আপনি কোরিয়ান মোবাইল ফোন, এতে দেখবেন কে পপ আসছে। একটা জিনিস বলুন, ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার থেকে হাইড্রোক্লোরোকুইনিন চেয়েছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম মোদি গভর্নমেন্টের ঠিক চাওয়ার আগে অবধি মোদি গভর্নমেন্টের ছিল যে আমি কোনো এক্সপোর্ট করব না, কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এক্সপোর্ট করব না আমার নিজের ঘরের জন্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প, আমি বলবো না হুমকি দিয়েছে, হয়তো ডোনাল্ড ট্রাম্প ডিপ্লোম্যাটিক্যালি বলেছে যে তুমি যদি দিতে পারো তাহলে আমাকে অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে, কেন তাকেও তার নিজের লোককে বাঁচাতে হবে। তাহলে সেই অল্টারনেটিভ ব্যবস্থাটা কি চীন হবে বলে আপনার মনে হয়? না। যে কারণের জন্য মোদি সরকার এই যে এক্সপোর্ট করব না এই ডিসিশনটাকে পাল্টাচ্ছে। দেখুন, একটা কথা আমি আপনাকে বলি, এটা আমি খুব, আমার মনে হয় খুব খোলাখুলি বলতে পারি। আপনি দীর্ঘদিন তো এই মানে বাজার অর্থনীতির সঙ্গে যুক্ত কাজ করছেন। আমার মনে হচ্ছে একটা ম্যাসিভ চেঞ্জ এসছে পোস্ট মানে 2012 সাল পর থেকে, উইথ দ্য লিডার্সদের ধৈর্য কমে যাচ্ছে, এবং ধৈর্য কমে যাচ্ছে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে একটা ব্যবসার যে পলিটিক্যাল ইকোনমি, যেটাকে আমরা বলি যে, এটা আমরা চিরকালই ডিবেট করি যে হুইল কন্ট্রোল, দ্য স্টেট পাওয়ার উইল কন্ট্রোল, দ্য মার্কেট উইল কন্ট্রোল। আমরা মোটামুটিভাবে এখন ধরে নিয়েছি যে মার্কেট উইল কন্ট্রোল, এটা আমাদের কিছু করার নেই। এই মার্কেট কন্ট্রোল করতে গেলে আমি রাষ্ট্রটাকে যে বাজারতন্ত্রে পরিণত করি, সেটা কিন্তু মুশকিল হয়ে যাবে। সেখানে কিন্তু আরও অনেকগুলো ফ্যাক্টর থাকে, যেটা ট্রাম্প বলছেন যে তুমি যদি না দাও তাহলে আমি আরেকটা অল্টারনেটিভ ব্যবস্থা নেব বা তুমি দিতে বাধ্য। এটা কিন্তু এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়, কারণ ভারতবর্ষের সাথে মার্কিনী সম্পর্ক দীর্ঘদিনের। তিনি এসছেন, তাকে আমরা যথাযথ মর্যাদায় সম্মান জানিয়েছি আমাদের দেশের মাটিতে। এখন আমরাও বিপদের মুখে, তারা যেমন বিপদের মুখে, আমরাও বিপদের মুখে, এবং আমরা অনেক গরিব দেশ, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের বহু গরিব মানুষ, আমাদের মানুষ কিন্তু আমেরিকার মানুষের থেকে অনেক খারাপ অবস্থায় আছে এই দেশে। সুতরাং সেই দেশে এই যেটা মজুদ আমাদের কাছে আছে, আমার যতটুকুনি আমার কাছে যা স্ট্যাটিস্টিক্স, সেটা কিন্তু আমাদের যতটুকুনি দরকার সেইটুকুনি হয়ে যাবে। আর এই ট্যাবলেটগুলো বা এই মেডিসিনটা কিন্তু সকলের খাবার জন্য নয়, সেটা WHO বলে দিয়েছে। ইট ইজ ওয়ান অফ দ্য অল্টারনেটিভ, এবং এটা বানায় আমাদের জাতীয় কোম্পানি অর্থাৎ বেঙ্গল কেমিক্যালস। ওকে, এটা বানায় কিন্তু বেঙ্গল কেমিক্যালস। বেঙ্গল কেমিক্যালসের কাছে এখন যা স্টোরেজ আছে তাতে আমাদের হবে, আমরা কিন্তু এটা রপ্তানি এই মুহূর্তে করাটা আমাদের পক্ষে সম্ভবপর নয়। রপ্তানি কার থেকে? এই মানে আমেরিকাকে দেওয়া, মানে আমেরিকা যে আমাদের কাছ থেকে নেবে, সেটা কিন্তু এই মুহূর্তে না দেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু এই যে চাপটা দিয়ে, আমরা তো বিং দ্য ম্যানুফ্যাকচারার, আমরা তো ম্যানুফ্যাকচার করে নিতে পারি। আমেরিকার পক্ষে এর র মেটেরিয়ালটা আমাকে যত সম্ভব এটা কিন্তু চীন থেকে আসে। কোনটা? এই ট্যাবলেট, যেটা কি হাইড্রোক্লোরোকুইন, এই যে র মেটেরিয়ালটা চায়না থেকে আসে, আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে স্টোরেজ নেই। আচ্ছা, এবারে বলুন, যেহেতু চায়নার থেকে র মেটেরিয়ালটা আসে, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যদি ইন্ডিয়া র মেটেরিয়াল ইম্পোর্ট করে চায়নার থেকে,
বা ইম্পোর্ট করতে ইচ্ছা জানায়, চায়না কি অ্যাকসেপ্ট করবে? চায়না করবে, চায়না আবার সাকসেসফুল হয়ে গেল। চায়না তো এইটাই চাইছে, ও তো একটা অল্টারনেটিভ ক্রিয়েটেড ক্রাইসিস তৈরি করছে বাজারে, যেটা আমরা অনেক সময় এমনি ছোটোখাটো জায়গায় দোকানে করে থাকি, পাড়ার দোকানদার করে থাকে যে আলু হয়তো 4 টাকা বেশি বিক্রি করলো, ক্রাইসিস লোকালি 3 দিনের ক্রাইসিস বিক্রি করে। এই ক্রাইসিসটা কিন্তু আজকের নয়, আপনি দেখবেন যত প্রবলেম হয় নর্থ ইস্টার্ন রিজনে দীর্ঘকাল প্রবলেম হতো, অনেক সময় দেখবেন এটা কিন্তু তার কোনো ভিত্তি নেই, কারণ লোকেরাই করে দিচ্ছে, তার কারণ 5-7 দিন বন্ধ থাকলে 500 টাকার গ্যাস কিন্তু সে 2000 টাকায় বিক্রি করতে পারবে। এই যে ক্রিয়েটেড যে মার্কেটটা তৈরি করছে, চায়না তো এটাই করতে চাইছে। তাহলে ইন দ্যাট কেস যদি চায়না এটা তৈরি যদি করে, কি মনে হয় ভারতের কি তাহলে আমেরিকাকে সাপ্লাই করা উচিত কি উচিত নয়? দেখুন, এখন সবাইকে বুঝতে হবে, আমেরিকা, আমি আগেও বললাম আমাদের শত্রু রাষ্ট্র নয়, আমাদের কি কোয়ান্টিটি লাগবে এটা কিন্তু এক্সপার্টের মতামত নিয়ে এখন আমাদের প্রতিটি পদক্ষেপ কিন্তু খুব সন্তর্পণে, ইমোশনালি ফেললে চলবে না, কারণ আমাদের এখন রিয়েলিস্ট হতে হবে। প্রথমে আমার দেশটাকে বাঁচাতে হবে, এটা রিয়েলিস্ট মডেল। এখন কিন্তু আবার সেই মার্কেট ইকোনমি থেকে আমরা রিয়েলিস্ট মডেলে ফিরে গেছি। মর্গান চুয়ের যে 1948-এর বই, দ্য স্টেট ইজ অমনিপটেন্ট, স্টেট ইজ সুপ্রিম। এখন কিন্তু আমার এই জায়গাটা, কারণ এখন দেখুন, এখন আমরা রাষ্ট্র যে কন্টিজিয়াস ব্যাপারটা ছিল সেটা কিন্তু এখন আর নেই করোনার পরে, আমরা সবাই খুব সীমিত একটা জায়গায় বাস করছি। এই জায়গাটাকে সিকিওর করাটা খুব প্রয়োজন প্রথম। মানে আমার যেটা মনে হয়, মানে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, চাপ দিল বলে আমাকে দিতে হবে না। আমি যদি মনে করি যে আমার সারপ্লাস আছে তাহলেই আমি দেব। এই সারপ্লাস আছে কি আছে না সেটা কিন্তু 1-2 দিনে বোঝাটা খুব মুশকিল। আমার মনে হয় আরও কিছুটা সময় ভারতবর্ষের নেওয়া দরকার, কারণ এখন যদি আমার ডিম্যান্ড বাড়ে আমি কোথা থেকে নেব? বাট ইউ নো ভেরি ওয়েল, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল রিলেশনশিপসে এত বেশি দিন ধরে আছেন, ইংরেজিতে একটা কথা আছে, আমেরিকানস আর ইউজুয়ালি ইমপেশেন্ট। তারা সবসময় একটা হ্যাঁ বা নাতে একটা উত্তর একটা চায়। আমার মনে হয় ট্রাম্প ইজ মোর ইমপেশেন্ট। ট্রাম্প ইজ মোর ইমপেশেন্ট। ট্রাম্পের অনেক বেশি একটু ম্যাচিওরলি এই মুহূর্তে ডিল করা দরকার। উনি একটা তো আমেরিকার যে এই অবস্থা তার জন্য ট্রাম্প অনেকটাই দায়ী আমার যা মনে হয়, কারণ ভারতবর্ষ অনেক এফিশিয়েন্টলি কন্ট্রোল করেছে কম্পেয়ার টু ইউএস। আমি এটা সত্যি ধন্যবাদ জানাই আমাদের সরকারকে। কিন্তু একই সঙ্গে আমেরিকা বড্ড বেশি ইমপেশেন্ট। মানে এই সময় আমি যদি বলি, আমেরিকাকে বলি আপনি আমাকে এত কোটি টাকা ডলার দিন, আপনি যদি ভালোবেসে দিচ্ছেন ঠিক আছে দিন, এটা কিন্তু আমার বলাটা মানাবে না। ভারতবর্ষ অনেক দরিদ্র একটা দেশ, আমাকে এই মুহূর্তে বুঝতে হবে আমার সাপ্লাই লাইন কি আছে। আমি তো আমার বাড়িটাকে আগে দেখবো, মানে এটা তো অবভিয়াস একটা খুব গুরুত্ব। যদি আবার এক্সেস তাকে দেবে যে আমাকে আগে বাঁচতে হবে, এটা তো এসওএস, মানে আমাদের সকলের জন্য এসওএস। আগে আমি যদি আরও 15 দিনে দেখি যে আমার মোটামুটি আমি কন্ট্রোল করে ফেলেছি, মোটামুটি আমার লকডাউনের উঠিয়ে দেওয়ার পরেও 7 দিন 10 দিন যাবার পরে আমার স্টেবিলিটি আসছে, তখন নিশ্চয়ই দেবে, তখন দেবে না কেন? কি মনে হয় আপনার? ধরুন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, মানে সবে এটা উঠেছে, মানে এমবার্গো, এক্সপোর্ট এমবার্গো উঠেছে সবে, সেইখানে দাঁড়িয়ে কি মনে হয় অ্যাজ এ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, হোয়াট ডু ইউ থিঙ্ক, উইল হি গিভ অর উইল হি নট গিভ? এটা আমার পক্ষে বলা খুব মুশকিল, কারণ এখানে একটা ব্যক্তিগত ইকুয়েশনও কাজ করে। মানে আমার খুব প্রিয় বন্ধু যদি আমার কাছ থেকে চায়, আমি তখন কি অ্যাকশন নেব, যে আমি বাড়ি থেকেও কিছুটা দিয়ে দেবো কি না, সেটা কিন্তু একটা ইমোশনালের উপর। কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, ডু দে শেয়ার দ্যাট ইকুয়েশন? আই থিঙ্ক সো। আমার যেটা মনে হয়, মানে পোস্ট করোনাটা আমি বলতে পারছি না, প্রি করোনা আমার তাই মনে হয়েছে, পোস্ট করোনা যদি ইকুয়েশনটা মেনটেন হয় হয়তো দেবে ভারত সরকার। কিন্তু আমার মনে হয় যে অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ 130 crores পপুলেশন, 130 কোটির ওপরে একটা দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে কিন্তু একটু সন্তর্পণে, একটু ধৈর্যের সঙ্গে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়াটা প্রয়োজন। আমেরিকা সরকার টেক্সাস ফেডারেল কোর্টে $20 trillion কম্পেনসেশন। $20 trillion মানে হচ্ছে চাইনিজ ইকোনমি হচ্ছে, চাইনিজ জিডিপি হচ্ছে $6 trillion, অলমোস্ট 3 গুণ। কি মনে হয় জাস্টিফাইড চাওয়াটা? জাস্টিফাইড। আমি তো বললাম, চায়না যেটা করেছে, ভাবুন আমার বাড়িতে একটা কোনো ছোঁয়াচের রুগী আছে, আমি প্রতিবেশীকে বললাম না যে তুমি আমার বাড়িতে এসো না, সবাইকে আমি ডাকলাম, আনন্দ করলাম, পাশের ঘরে রুগী শুয়ে আছে, তারপরে গোটা পাড়ায় ধরে নিলাম যে সেই রোগ ছড়ালো।
আমার প্রতিবেশী আমাকে ক্ষমা করবে তো? করবে না তো কেউ। আমি তো সে পাড়ায় আর থাকতে পারবো না। সিমিলার কেস চায়না যেটা করেছে, সাপ্রেশন অফ ফ্যাক্ট। এবং আরও একটা বিষয় আমার মনে হয়, যেটা ওর এনভায়রনমেন্টাল ব্যালেন্সও চায়নার করা উচিত। সব কিছু পৃথিবীর খাওয়া যায় না। আমি সোশ্যাল সায়েন্সের থিওরিস্ট হিসেবে বলতে পারি, যা কিছু আমি 20 কিলোমিটার দূরে গিয়ে যেমন কিছু খাবো না, তেমনি এমন কিছু মানে পশু পাখি পোকা মাকড় আছে যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগে। সুতরাং আমি ব্যাট বা এ ধরনের খাবারগুলো খাবার আগে ভাববো যে এটার মানে আর অল্টারনেটিভ কি হতে পারে। কিন্তু এটা যদি চাইনিজ পপুলেশনকে আপনি যদি জিজ্ঞেস যদি করেন, তো এগুলো তো ওয়ান অফ দ্য কি বলবো প্রিয় খাদ্য তাদের। এটা তো ওভার, তখন তো তারা বলতে পারে যে 5000 বছর ধরে আমরা এরকমই করে মানে সে তো মানুষ কচ্ছপ খেতেও ভালোবাসতো। আমরা কি এখন আইন করে আইনের মধ্যে দিয়ে কচ্ছপ খাই? মানুষ তো হরিণ মেরেও খেত। হরিণের মাংসও তো এখন এখানে অনেক দুর্লভ ছিল। এখন কি আমরা খেতে পারি? আমরা তো সভ্যতার সঙ্গে এবং আমাদের প্রকৃতির সঙ্গে ব্যালেন্স করার জন্যে, এটা কিন্তু আমাদের আদি যুগ থেকে, মহাভারতেও আছে যে এক জঙ্গলে যখন পাণ্ডবরা থাকতো, সেখানে যেটুকুনি হরিণ মারা হয়েছিল তার বেশি হরিণ তারা মারেনি, পাশের জঙ্গলে গেছে। তো সেটা তো আমাদের মানতেই হবে যে আমি কচ্ছপ খেয়ে নেব, এবং এই কচ্ছপটা অ্যাভেলেবেল যতটুকুনি আছে। তার মানে এই ডিসকাশন থেকে আপনার সাথে কথা বলে দুটো জিনিস খুব উঠে এলো। একটা হচ্ছে যে চায়নার এই করোনা ওয়ার, আমি বলবো আনরেস্ট্রিক্টেড ওয়ারফেয়ারের একটা সাবসেট ইজ করোনা ওয়ার। এবং এই করোনা ওয়ারটা করতে ওদের সুবিধে হয়েছে বিকজ অফ আনরেস্ট্রিক্টেড ফুড হ্যাবিটস। অ্যাবসলিউটলি রাইট। সেইটার জন্য আজকে চায়নার ক্ষেত্রে যে সর্বনাশে ছিল সে এখন পৌষ মাস, আর বাকি পৃথিবীর সর্বনাশ। অ্যাবসলিউটলি। এবং সেটা চায়না চেয়েছিল। থ্যাংক ইউ প্রফেসর ইমন কল্যাণ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খুব স্পষ্টভাবে দেখলাম সারা পৃথিবীতে এখন চায়নার পৌষ মাস, বাকি পৃথিবীর সর্বনাশ। কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনারাও চিন্তা করবেন এই লাইনে যে সবই কি সত্যি এটা ন্যাচারালি ভাইরাসটা হয়ে এসেছে, নাকি একটা নতুন ধরনের যুদ্ধক্ষেত্রে আমরা পদার্পণ করছি। দেখতে থাকুন সাধনা নিউজ।